ক্লাসে হচ্ছে পড়াছিলাম এগুলা, লাস্ট ক্লাসে পড়াছিলাম হচ্ছে এই লস অফ চার্জ মেথড পড়াছিলাম, তাই না? জি স্যার। হ্যাঁ হ্যাঁ, লাস্ট ক্লাস হচ্ছে আমরা এটা পড়াছিলাম লস অফ চার্জ মেথড, যেটা হচ্ছে আমরা হাই রেজিস্ট্যান্স মেজার করতে পারি, হাই রেজিস্ট্যান্স মেজার করতে পারি। আমরা আরো কিছু মেথড ছিল, যেমন মেগা ছিল, এখানে দেখেন এখানে ছিল কিছু ছিল, যেমন মেথডস অফ মেজারমেন্ট অফ হাই রেজিস্ট্যান্স কি ছিল, ডিরেক্ট রিফ্লেকশন মেথড, লস অফ চার্জ মেথড, মেগাহম ব্রিজ, মেগার। তো আমরা হচ্ছে মাত্র একটা পড়ছি, লস অফ চার্জ মেথড একটু দেখছি আর কি হালকা পাতলা, আর মেগারটা হচ্ছে ডিরেক্ট একটা ইনস্ট্রুমেন্ট। আমরা এগুলো এখন আর পড়বো না। আমরা আজকে আর টপিক শুরু করবো, যেটাকে হচ্ছে বলে ফল অফ পোটেনশিয়াল মেথড, ফল অফ পোটেনশিয়াল মেথড, ঠিক আছে? এটা হচ্ছে যে আসলে মাটির রেজিস্ট্যান্স মেজার করার জন্য, দেখেন এখানে লেখা আছে যে মেথডস অফ মেজারমেন্ট অফ আর্থ রেজিস্ট্যান্স, মেথডস অফ মেজারমেন্ট অফ আর্থ রেজিস্ট্যান্স। আমরা তো যে মাটি আছে সেই মাটিরও কিন্তু রেজিস্ট্যান্স আর কিছু রেজিস্ট্যান্স থাকে। দেখবেন যে যদি কোনো জায়গায় সয়েল টেস্ট মানে সয়েল টেস্ট করা মানে যে আপনি যে একটা সাবস্টেশন বসাতে ইনস্টল করতে চান, বা কোনো একটা জায়গায় পাওয়ার প্ল্যান্ট ইনস্টল করবেন বা সাবস্টেশন ইনস্টল করবেন, তাহলে ওই জায়গায় অবশ্যই মাটির রেজিস্ট্যান্স টেস্ট করে নেওয়া উচিত আমার মনে হয়। মানে মাটির জি স্যার। রেজিস্ট্যান্সটা কিরকম করে টেস্ট করতে হয়, একটা আছে আর্থ টেস্টার, মানে একটা ডিরেক্ট ইনস্ট্রুমেন্টই আছে আর কি, আর্থ টেস্টার বা ডিরেক্ট টেস্টারও বলা হয়, জাস্ট টেস্টার। এই টেস্টার দিয়ে মাটির রেজিস্ট্যান্স মেজার করা হয়। আরেকটা আছে কি ফল অফ পোটেনশিয়াল মেথড, যদি আমি আর্থ টেস্টার নিয়ে কোনো কাজ করি না, এটা এটা মানে ওয়ার্কিং প্রিন্সিপাল কিরকম সেটা আমি নিজেও জানি না, বাট আমার কাছে মনে হয় যে এই ফল অফ পোটেনশিয়াল মেথডের যে ওয়ার্কিং প্রিন্সিপাল বা এটা যে থিওরি, এই থিওরিটা অ্যাপ্লাই করেই হয়তো হচ্ছে এই আর্থ টেস্টটা বানানো হয়। তো আমরা আজকে দেখবো ফল অফ পোটেনশিয়াল মেথড, যেটা দিয়ে হচ্ছে আমরা কি করতে পারি, মাটির রেজিস্ট্যান্স মেজার করতে পারি। মাটির রেজিস্ট্যান্স অনেক কিছু ডিপেন্ড করে আর কি, মানে একটা জায়গার মাটির রেজিস্ট্যান্স কিরকম হবে ডিপেন্ড করে হচ্ছে আপনার প্রকার যে সাপোজ পাহাড়ি এলাকার মাটি আর বেলে মাটি অবশ্যই তো এক হবে না, মানে পাহাড়ি এলাকার মাটি একটু কি শক্ত থাকে, বেলে মাটি নরম থাকে, সো রেজিস্ট্যান্স গুলো চেঞ্জ হয়ে যায় মাটির। এই জন্য এক একটা এলাকার মাটি এক এক রকম হয়। আবার হচ্ছে আপনি মাটির রেজিস্ট্যান্স মেজার করতেছি, আমরা যত গভীরে যাব তত মাটির রেজিস্ট্যান্স চেঞ্জ হতে পারে, মানে ডিপ, কত ডিপে আমরা মেজার করতেছি, কত ডিপে যাব তার উপরও রেজিস্ট্যান্সের মান চেঞ্জ ভ্যারি হতে পারে। এর জন্য বলা যায় যে ডেপথের উপরেও ডিপেন্ড করে, মানে মাটির ডেপথের উপরেও রেজিস্ট্যান্স কত হবে সেটা ডিপেন্ড করে। তো এই ফল অফ পোটেনশিয়াল মেথডটা কি দেখি, খুবই সিম্পল একটা মেথড, মানে এটা করা খুবই সিম্পল। দেখেন এখানে সার্কিট ডায়াগ্রাম দেখানো আছে, এখানে একটা সার্কিট ডায়াগ্রাম দেখানো আছে এটা। এখানে হচ্ছে দেখেন যেটা ফার্স্টে বলবো যে এটা হচ্ছে মাটির লেভেল বোঝানো হয়েছে, এগুলো হচ্ছে মাটির লেভেল বোঝানো হয়েছে, ঠিক আছে? এগুলো মাটির লেভেল, মাটির লেভেল। এখানে 3টা ইলেকট্রোড আছে, এদেরকে আর্থ ইলেকট্রোড বলে। এখানে দেখেন 3টা ইলেকট্রোড আছে, এই একটা, এই একটা, আর হচ্ছে একটা, এই 3টা আর্থ ইলেকট্রোড, এদেরকে আর্থ ইলেকট্রোড বলে। এখানে 3টার মধ্যে এটা হচ্ছে আমরা ধরলাম ই, জাস্ট নামকরণ করলাম আর কি, ঠিক আছে? এটা হচ্ছে ধরলাম হচ্ছে ডি, এটা হচ্ছে ধরলাম বি। আর এই 3টা আর্থ ইলেকট্রোডের সাথে দেখেন এখানে কি আছে, এখানে হচ্ছে একটা তার গেছে, এখানে ব্যাটারির পজিটিভ টার্মিনাল, এখানে হচ্ছে একটা ব্যাটারি আছে, যে ব্যাটারির পজিটিভ টার্মিনালটা হচ্ছে আপনার আর্থ ইলেকট্রোড ইর সাথে লাগানো আছে, আর এই ব্যাটারির নেগেটিভ টার্মিনালটা কোথায় লাগানো আছে, আর্থ ইলেকট্রোড। আচ্ছা একটা অ্যামিটার আছে, এখানে একটা অ্যামিটার আছে, অ্যামিটার হয়ে এই আর্থ ইলেকট্রোড বির সাথে লাগানো আছে। এই হচ্ছে আমার সার্কিট ডায়াগ্রামের কনস্ট্রাকশন। ফার্স্ট হচ্ছে আমরা এরকম করে বলতে পারি, এখানে একটা ব্যাটারি আছে, ব্যাটারির পজিটিভ টার্মিনালটা গেছে কোথায়, পজিটিভ গেছে হচ্ছে একটা আর্থ ইলেকট্রোডের মাথায়, আর নেগেটিভ টার্মিনালটা গেছে কোথায়, একটা অ্যামিটারে গেছে, অ্যামিটার হয়ে, অ্যামিটার হয়ে আরেকটা ইলেকট্রোড গেছে কোথায়, ইলেকট্রোডে গেছে আরেকটা, এটা। এই দুটো হচ্ছে ফিক্সড, এই দুটো ইলেকট্রোড হচ্ছে ফিক্সড, হচ্ছে মাটিতে আমাদের গেঁথে রাখতে হবে। এই দুটো ইলেকট্রোড ফিক্সড, মাটিতে আমাদের কি করতে হবে, গেঁথে রাখতে হবে, ফিক্সড। এটাও হচ্ছে ফিক্সড। এই দুটো ইলেকট্রোড ফিক্সড মাটিতে হচ্ছে যে সাপোজ আমরা যদি এক্সপেরিমেন্ট করি, তাহলে আমরা ল্যাবে যখন করতাম তখন হচ্ছে এটাকে 1 মিটার রাখতাম সর্বোচ্চ, মানে এইখান থেকে এটার দূরত্ব হচ্ছে ধরলাম যে আমরা 1 মিটার রাখবো, 1 মিটার 10 মিটার যেরকম রাখেন আর কি, মানে মোটামুটি কিছু দূরত্ব রাখতে হয়। আর এটা হচ্ছে ভ্যারিয়েবল ইলেকট্রোড, এটা হচ্ছে ভ্যারিয়েবল ইলেকট্রোড, এটার পজিশন হচ্ছে ভ্যারি হবে।
এটার পজিশন হচ্ছে অলওয়েজ কি হবে, চেঞ্জ হবে। আবার বলতেছি এই তিনটে ইলেকট্রোডের মধ্যে আর্থ ইলেকট্রোড ই ফিক্সড, এটা ফিক্সড, আর্থ ইলেকট্রোড বি ফিক্সড। একটা সার্টেন দূরত্ব পরে আমরা কি করব, এটাকে ফিক্সড করে রেখে দিব, এটাকে ফিক্সড করে রেখে দিব। এরপরে যেটা করবো যে একটা ভোল্ট মিটার নিব, ভোল্ট মিটারের সাথে হচ্ছে এটা এই আর্থ ইলেকট্রোড ই লাগাবো, এবং আর একটা মাথা কোথায় লাগাবো, এই ইলেকট্রোডে। এখন দেখেন সার্কিট কিন্তু একটা কমপ্লিট সার্কিট হয়ে গেছে, একটা ক্লোজ সার্কিট হয়ে গেছে। কি হয়ে গেছে, একটা ক্লোজ সার্কিট হয়ে গেছে। কিভাবে ক্লোজ সার্কিট হলো, আমরা যদি ব্যাটারি এখান থেকে শুরু করি, ব্যাটারি এখান থেকে বের হয়ে যান, এখানে আসেন, কারেন্ট এখানে আসলো, কারেন্ট এসে এখানে মাটি আছে, মাটি, মাটির মাধ্যমে কোথায় যাবে, এখানে চলে গেল। সেখান থেকে এখান থেকে অ্যামিটার হয়ে এখানে চলে আসলো। এখানে আপনার এটা একটা সিরিজ সার্কিট, দেখেন একটা সিরিজ সার্কিট, এটা কিন্তু একটা সিরিজ সার্কিট। আপনার এই অ্যামিটারটা দেখাবে হচ্ছে কতটুকু কারেন্ট ফ্লো করতেছে এই সার্কিটে, মানে এই পজিটিভ টার্মিনাল থেকে বের হয়ে এই ইলেকট্রোড দিয়ে, এই মাটি দিয়ে এখানে কতটুকু কারেন্ট ফ্লো করতেছে, সেটা হচ্ছে আপনার অ্যামিটার দেখাবে। আর এই ভোল্ট মিটার আছে এখানে, দেখেন একটা ভোল্ট মিটার আছে এখানে, এই ভোল্ট মিটার দেখাবে হচ্ছে আপনার এই আর্থ ইলেকট্রোড, মানে যে ভোল্ট মিটার রিডিংটা আছে, এই ভোল্ট মিটার দেখাবে হচ্ছে আপনার আর্থ ইলেকট্রোড ই এবং আর্থ ইলেকট্রোড ই অ্যান্ড এ। আমরা যদি চিন্তা করি এটা হচ্ছে ই, এটা হচ্ছে এ, ঠিক আছে। আমাদের যে ভোল্ট মিটারটা এখানে আছে, এই ভোল্ট মিটারটা অলওয়েজ এই আর্থ ইলেকট্রোড ই এবং এ, ই তো ফিক্সড, এটা তো ফিক্সড আমি বলছিলাম তাই না, এটা তো ফিক্সড। কিন্তু এটা কিন্তু ভ্যারিয়েবল, এটা হচ্ছে আপনার এখানেও বসতে পারে, এখানেও হতে পারে একটা সময়, এখানেও হতে পারে একটা সময়, আবার এখানেও হতে পারে একটা সময়। তো এখানে হচ্ছে এই এ, এ ইলেকট্রোডটা ভ্যারিয়েবল, ফিক্সড কিছু না। এটা যে কোনো জায়গায় বসতে পারে, এটা যে কোনো জায়গায় বসতে পারে, এখানেও হতে পারে, এখানেও হতে পারে, এখানেও হতে পারে, এখানেও হতে পারে, এটা যে কোনো জায়গায় হতে পারে। তো এই ভোল্ট মিটার যেটা করবে, ই এবং এ এর মধ্যে যে ভোল্টেজটা আছে সেটা দেখাবে। আমি দেখতেছি আর কি, দেখাচ্ছি আর কি আপনাদেরকে। আবার মনে করেন যে আমরা একটা সলভ করতে পারি, আমাদের যে কাজটা করতে হবে, এটা করতে গেলে এই ফলোআপ পোটেনশিয়াল মেথড করতে গেলে আমাদেরকে একটা ডাটা নিতে হয়, ঠিক আছে, গ্রাফিক্যাল ডাটা নিতে হয়। আমাদের গ্রাফিক্যাল ডাটা নিতে হবে, যেরকম হচ্ছে মনে করেন এদিকে হচ্ছে ডিস্টেন্স বিটুইন ই অ্যান্ড এ। এর মানে হচ্ছে যে আমরা আমাদেরকে দুটো ডাটা নিতে হবে একসাথে। যেমন মনে করেন যে আমাদের ভোল্ট মিটার যদি এখন এখানে লাগানো থাকে, মানে এটা তো ফিক্সড আছে, এই আর্থ ইলেকট্রোড ডিটা হচ্ছে ফিক্সড, এটা হচ্ছে ফিক্সড এখানে আছে। এবং আর্থ ইলেকট্রোড এটা মনে করেন যে এখানে এখানে নাই, এটা এখানে নাই, এখানে নাই, এটা মনে করেন যে আপনি এখানে লাগানো আছে, এইখানে, ঠিক আছে, এটা কোথায় লাগানো আছে, এখানে লাগানো আছে এ। তাহলে এই সময় দেখেন এটা আসলে কি ইন্ডিকেট করবে, এটা ইন্ডিকেট করবে যে ভোল্ট মিটার। ভোল্ট মিটার কি, ই এবং এর মধ্যে ভোল্টেজ ড্রপ ইন্ডিকেট করে। আমরা যখন আর্থ ইলেকট্রোডটা এই পজিশনে রাখবো, যে পজিশনে বর্তমানে দেখানো আছে, ই এবং এ, এই দুটো কিন্তু হচ্ছে আপনার কি আছে, একসাথে জোড়া লাগানো আছে, তার মানে একটা শর্ট সার্কিট। মানে বর্তমান রেসপেক্টে ই এবং এ হচ্ছে একটা শর্ট সার্কিট। এই জন্য এখন এই মুহূর্তে আপনার ডিস্টেন্স জিরো, যেহেতু শর্ট সার্কিট ডিস্টেন্স 0 মিটার বা 0 সেন্টিমিটার। আমার শর্ট সার্কিটের ক্ষেত্রে ভোল্ট মিটার কিন্তু জিরো দেখাবে, ভোল্ট মিটার কি দেখাবে, জিরোই দেখাবে। এখন হচ্ছে আমাদের ই তো ফিক্সড, এটা এখান থেকে উঠায় ফেলি, মাটি এই জায়গায়, এটাকে মাটি এই জায়গা থেকে উঠায় ফেলি, উঠে ফেলে আমরা নতুন একটা জায়গায় নিয়ে যাব। এটাকে আমি উঠায় ফেললাম, এটাকে উঠায় ফেললাম, ঠিক আছে। এটাকে উঠায় নিয়ে আমি হচ্ছে আর একটু দূরে নিয়ে যাই, আমি এই জায়গায় নিয়ে যাই, মানে একটু দূরে নিয়ে যাই, ঠিক আছে। এখন কিন্তু হচ্ছে আপনার ভোল্ট মিটার কিছু পরিমাণ ভোল্টেজ দেখাবে, কারণ এটা কিন্তু শর্ট সার্কিট নাই, এটা কিন্তু এখন শর্ট সার্কিট নাই, মানে ই এবং এ কিন্তু এখন শর্ট সার্কিট নাই। এই জন্য মনে করেন যে আপনার এতটুকু দূরত্ব হচ্ছে সাপোজ 2 সেন্টিমিটার, বা হ্যাঁ আমরা 5 সেন্টিমিটার ধরি, ধরলাম হচ্ছে এই মুহূর্তে ই এবং এর মধ্যে ডিস্টেন্স কত আছে, 5 সেন্টিমিটার। এবং দেখা যাচ্ছে যে এই মুহূর্তে ভোল্ট মিটার কত দেখাচ্ছে, ভোল্ট মিটার দেখাচ্ছে আপনার 1 ভোল্ট, সাপোজ 1 ভোল্ট, তাহলে এখানে রেখে আমরা 1 ভোল্ট,
আমাদেরকে এরকম করে ডাটা নিতে হবে, ঠিক আছে? দুইটা ফিক্সড রেখে ই এবং বি ফিক্সড রেখে আমরা শুধু এটাকে মুভ করব। আমরা এটাকে আরেকটু সরাই ফেলি এখান থেকে সরাই ফেলে আরেকটু মুভ করি, এটাকে এখানে নিয়ে আসি। এই মুহূর্তে দেখেন এর দূরত্ব কিন্তু একটু বেড়ে গেছে, তাই না? মানে এখন হচ্ছে ই এবং এর দূরত্ব মনে করেন এখন সাপোজ 10 সেন্টিমিটার হয়ে গেছে, তাহলে আমরা এখানে 10 সেন্টিমিটার লিখি। কারণ আমরা হচ্ছে এরকম করে প্রতি ক্ষেত্রে ই এবং এর মধ্যে ডিস্টেন্স নিব এবং এই ডিস্টেন্সের জন্য আমাদের ভোল্ট মিটার এখানে কতটুকু ভোল্টেজ দেখাচ্ছে সেটা হচ্ছে আমরা এখানে নোট করব। আমরা ধরলাম হচ্ছে এখানে 2 ভোল্ট। এরপরে হচ্ছে কি করবো, এরকম করে আবার মনে করেন যে চেঞ্জ সরাই ফেলি, এটাকে আবার পজিশন চেঞ্জ করি। প্রত্যেক 5 মিটার করে চেঞ্জ করতেছি আমি, দেখেন মানে 5 সেন্টিমিটার করে আমি চেঞ্জ করতেছি। প্রত্যেক 5 সেন্টিমিটার করে আমি কি করতেছি, চেঞ্জ করতেছি। এখানে নিচ্ছি আর একটা, আবার মনে করেন যে এখানে একটা ডাটা নিব, আর একটা এটা চেঞ্জ করেছে, আবার ডাটা নিব। এখন বর্তমানে যে পজিশন আছে সেখানে একটা ডাটা নিতে পারি আমরা চাইলে। মানে কারেন্টলি এখন কোথায় আছে, এই জায়গায় আছে। এই জায়গাতে কোথাও কতটুকু আছে, ধরলাম যে এখানে 15 সেন্টিমিটার, দেখা যাবে যে আপনার এখানে কত 3 ভোল্ট হলো। এরপরে আপনি যতই বাড়ান না কেন এদিকে, যতই বাড়ান না কেন এদিকে, আমরা যতই বাড়াই না কেন এইদিকে, দেখবেন যে আমার এখানে 20 সেন্টিমিটার ধরেন, 20 সেন্টিমিটার ধরেন, দেখবেন যে 3 ভোল্টই আছে, 3 ভোল্টই আছে। আমরা যদি এটাকে আরো একটু বাড়াই, এখানে নিয়ে যাই, আমি যদি এখানে আরো একটু বাড়াই, এখানে নিয়ে যাই, এটা হচ্ছে বর্তমান ডিস্টেন্স ই থেকে এই পর্যন্ত কত ধরলাম হচ্ছে 25 সেন্টিমিটার, এখানে লিখলাম। হ্যাঁ, এই 25 সেন্টিমিটারের জন্য মনে করেন যে কত হলো, এই 3 ভোল্টের হলো। আর একটু সামনে আগাই, এদিকে আগাই, ধরেন আপনি 30 সেন্টিমিটার, এখন কি হয়ে গেছে, দেখা গেল হঠাৎ করে 4 ভোল্ট হয়ে গেছে। একদম ফাইনালি এই জায়গায় নিয়ে যান, মানে যখন 20 সাথে লাগানো থাকবে, যখন 20 সাথে লাগানো থাকবে তখন হচ্ছে একদম এরকম হয়ে যাবে। 20 সাথে লাগানো, 20 সাথে লাগানো আছে, তারপরে যখন আপনার এটা এখানে লাগানো আছে, এমন সময় দেখা যাবে যে ভোল্ট মিটার রিডিং কত, ধরলাম এটা 35 সেন্টিমিটার, দেখা গেল ভোল্ট মিটার রিডিং কত, 5 ভোল্ট। তার মানে এই যে আমাদের একটা ডাটা নিতে হবে এরকম করে। আমাদের শুরুটা করতে হবে হচ্ছে একদম ই এবং এ শর্ট সার্কিট থেকে, মানে শুরুটা করবো কোথা থেকে, ই এবং ই, শুরুটা করবো হচ্ছে ই এবং ই শর্ট সার্কিট থেকে, ঠিক আছে? শুরুটা করবো হচ্ছে ই এবং এ শর্ট সার্কিট, মানে এখান থেকে শুরু করব, আস্তে আস্তে 5 সেন্টিমিটার করে গ্যাপ বাড়াবো। আর এরকম করে আমরা প্রত্যেকটা এগেইনস্টে একটা করে ভোল্ট মিটার রিডিং পাবো, আমরা রিডিংটা নিব। যেমন ফার্স্টে আমরা দেখলাম যে ই এবং এর মধ্যে গ্যাপ ছিল 0 সেন্টিমিটার, সো ভোল্টেজ কত ছিল, 0 ভোল্ট। দেখলাম ই এবং এর মধ্যে গ্যাপ ছিল কত, মানে ডিস্টেন্স গ্যাপ ছিল কত, 5 সেন্টিমিটার, ভোল্টেজ ছিল 1 ভোল্ট। এরকম করে 10 সেন্টিমিটার গ্যাপের জন্য ভোল্টেজ কত দেখায়, 2 ভোল্ট। 15 সেন্টিমিটার জন্য দেখায় কত, 3 ভোল্ট। সো এরকম করে আমরা একটা কি পাচ্ছি, একটা ডাটা পেয়ে গেছি। এখন যদি আপনি এরকম এই ডাটাটাকে একটা টেবিলে বসান, গ্রাফে বসান, যদি একটা গ্রাফে আমরা বসাই এটাকে, তাহলে গ্রাফটা কিরকম হবে দেখেন। গ্রাফটা কিন্তু এরকম হতে পারে, গ্রাফটা কিন্তু এরকম হতে পারে। এদিকে হচ্ছে ডিস্টেন্স বিটুইন ই অ্যান্ড এ, ডিস্টেন্স বিটুইন ই অ্যান্ড এ, ডিস্টেন্স বিটুইন ই অ্যান্ড এ। বুঝতেছেন সবাই? হ্যালো, জি স্যার। জি আচ্ছা, স্যার। তার মানে এদিকে যদি আমরা ডিস্টেন্স নিচ্ছি, মানে ডিস্টেন্স বিটুইন ই অ্যান্ড এক্স এক্সিসে নিব, আর ওয়াই এক্সিসে নিব ভোল্টেজ। তো শুরু করে আমরা এখানে 0 থেকে শুরু করি, মানে 0 বলতে হচ্ছে আপনার ই এবং এর ডিস্টেন্স 0। তাহলে ই এবং এর ডিস্টেন্স যখন 0 তখন ভোল্টেজও 0, ভোল্টেজও 0 এখানেই থাকবে। যখন ই এবং এর ডিস্টেন্স 5 সেন্টিমিটার, সাপোজ আমরা এখানে 5 সেন্টিমিটার ধরলাম, এই মুহূর্তে ভোল্টেজ কত, সাপোজ 1 ভোল্ট ধরলাম, হচ্ছে এটা হচ্ছে আপনার 1 2 3 4 5। সো যখন হচ্ছে এক ডিস্টেন্স হচ্ছে আপনার 5 সেন্টিমিটার বিটুইন ই অ্যান্ড এ, ওই মুহূর্তে ভোল্টেজ ছিল কত, 1 ভোল্ট। তাহলে একটা পয়েন্ট পেলাম। যখন ডিস্টেন্স ছিল 10 সেন্টিমিটার তখন ভোল্টেজ ছিল 2 ভোল্ট, ধরলাম এটা 10, একটা পয়েন্ট পেলাম 2 ভোল্ট। যখন ডিস্টেন্স 15 সেন্টিমিটার তখন ভোল্টেজ ছিল কত, 3 ভোল্ট, ধরলাম হচ্ছে আপনার এটা 15। সো এখন 3 ভোল্ট হয়ে গেল। এরপরে 20 মিটারের জন্য কিন্তু 20 সেন্টিমিটারের জন্য কত আছে, 3 ভোল্টই আছে। 25 এর জন্য কত আছে, 25 এর জন্য হচ্ছে আপনার 3 ভোল্টই আছে। 30 এর জন্য হয়ে গেছে কত, 4 ভোল্ট। তাহলে ধরলাম হচ্ছে একটা পয়েন্ট,
আর ফাইনালি হচ্ছে আপনার 35-এর জন্য কত হয়ে গেছে 5 ভোল্ট, বললাম হচ্ছে এই পয়েন্টটা। তোমরা খেয়াল করে দেখেন যে আমরা কিন্তু এই ডাটাগুলা, এই যে ডিস্টেন্স বিটুইন ই অ্যান্ড এ 0 সেন্টিমিটার 0 ভোল্ট, 5 সেন্টিমিটার 1 ভোল্ট, এই ডাটাগুলোকে গ্রাফে প্লট করলে আমরা এরকম একটা কার্ভ দেখতে পাই, আমরা এরকম একটা কার্ভ দেখতে পাবো। বুঝতে পারছেন? এটাকে আমরা বলতে পারি কি পোটেনশিয়াল বা জি ভোল্টেজ, স্যার। যা ভোল্টেজ কার্ভ বা বি কার্ভ বলতে পারি, তাই না? বি কার্ভ। তার মানে এই বি কার্ভ থেকে আমরা কি বুঝতেছি দেখেন, যেটা বুঝতেছি যে আমরা যখন হচ্ছে আর্থ ইলেকট্রোড ই এবং এর ডিস্টেন্স বাড়ে তখন ভোল্টেজ রিডিংটাও বাড়ে। একটা পর্যায়ে গিয়ে এই থেকে এই পর্যন্ত ভোল্টেজটা কি থাকে, কনস্ট্যান্ট থাকে। এটা হচ্ছে কনস্ট্যান্ট রিজিয়ন, এটা হচ্ছে আপনার কি রিজিয়ন, কনস্ট্যান্ট রিজিয়ন। এখানে কিন্তু ভোল্টেজ বাড়ে নাই, ভোল্টেজটা চেঞ্জ হয়নি, একদম কনস্ট্যান্ট আছে। আর এটা হচ্ছে একটা অ্যাসেন্ডিং রিজিয়ন, এটা হচ্ছে অ্যাসেন্ডিং রিজিয়ন, মানে এটা ঊর্ধ্বমুখী, এটা ঊর্ধ্বমুখী। যেটা হোক না কেন এই পয়েন্টটা ছিল হচ্ছে আমার একদম মিনিমাম পয়েন্ট, যে পয়েন্ট হচ্ছে আপনার আর্থ ইলেকট্রোড ই এবং এর শর্ট সার্কিট ছিল। এই পয়েন্ট হচ্ছে আর্থ ইলেকট্রোড ই এবং এর কি ম্যাক্সিমাম পয়েন্ট ছিল। আচ্ছা, এটা হচ্ছে আমাদের বি কার্ভ গেল, আমরা এটা ড্র করতে পারবো, সমস্যা নাই। এরপরে আমরা যদি করি, মানে যদি আমাদের তো মেইনলি রেজিস্ট্যান্সটা লাগবে, তাই না? আমাদের তো মেইনলি রেজিস্ট্যান্সটা লাগবে। আমাদের রেজিস্ট্যান্সের সূত্র কি? আমাদের রেজিস্ট্যান্সের সূত্র জানি হচ্ছে বি বাই আই। আপনি খেয়াল করে দেখেন এই সার্কিটে কিন্তু একটা অ্যামিটার রিডিং আছে। এই অ্যামিটার রিডিং কিন্তু অল টাইম কি থাকবে, চেঞ্জ হবে না কনস্ট্যান্ট থাকবে? বলুন তো, কি একজন বলেন। চেঞ্জ হবে না কনস্ট্যান্ট, মানে চেঞ্জ হবে না কনস্ট্যান্ট থাকবে অ্যামিটার রিডিংটা? স্যার কনস্ট্যান্ট থাকবে। হ্যাঁ, কারণ এটা একটা সিরিজ সার্কিট। আমরা শুধুমাত্র এই ভোল্ট মিটারের এই টার্মিনালটা ফিক্সড রাখছিলাম, শুধুমাত্র এই টার্মিনালটা মানে চেঞ্জ করতেছি, পজিশনে চেঞ্জ করতেছি। সো এই জন্য আমাদের কি হচ্ছিল, ভোল্ট মিটারের রিডিং চেঞ্জ হচ্ছিল, কিন্তু অ্যামিটারের জন্য আমরা কিছু চেঞ্জ করি নাই, কারণ এটা ফিক্সড করে রেখে দিছি, এটাও ফিক্সড করে রেখে দিছি। সো একটা সিরিজ সার্কিট ফিক্সড ছিল, অ্যামিটার রিডিং অলওয়েজ সেম থাকবে। তারপরে আমরা যদি অ্যামিটার রিডিং সেম থাকে এখানে, তার মানে অ্যামিটার রিডিং আই হচ্ছে অলওয়েজ সেম। আমি কি লিখতে পারি, আর প্রপোর্শনাল টু বি। যেহেতু আই সেম, আই অলওয়েজ কনস্ট্যান্ট, বি বেশি হলে বি বেশি হলে আর বেশি হবে, আর বি কম হলে আই কম, আর কম হবে। কারণ আয়ের তো কোনো মানে ইফেক্ট নাই, আই তো কনস্ট্যান্ট, আই সবার জন্যই সেম। আমরা যে ডাটা একটা লিখলাম, আমরা যে একটা ডাটা ওখানে বসাইছিলাম, এরকম একটা লিখলাম একটু আগে। আবার যদি লিখি যে জিরোর জন্য কত ছিল আমাদের, সাপোজ জিরো ছিল, মানে ডিস্টেন্স বিটুইন ই অ্যান্ড এ। তারপর হচ্ছে আপনার একের জন্য ছিল কত, সরি 5-এর জন্য ছিল কত, 1 ভোল্ট, 1 তাই না? স্যার। হ্যাঁ, এরকম লিখছিলাম। জি 10 স্যার। 10 এর জন্য ছিল 2 লিখছিলাম। 15-এর জন্য 3 লিখছিলাম, আর 20-এর জন্য 3 লিখছিলাম, 25-এর জন্য মনে হয় 3 লিখছিলাম, আর হচ্ছে আপনার 30-এর জন্য লিখছিলাম 4, আর 35-এর জন্য লিখছিলাম 5। তো এই সবগুলোর জন্য কিন্তু আপনার কারেন্ট রিডিং যদি আমরা এখান থেকে ধরি, তাহলে আমাদের কারেন্ট রিডিং কত হবে? দেখবেন যে কারেন্ট মনে করেন যে সাপোজ কিছু একটা মিলিমিটার হবে আর কি, ঠিক আছে? মানে কিছু খুবই কম কারেন্ট হবে, ধরলাম হচ্ছে এখানে 25 মিলি অ্যাম্পিয়ার ধরেন। এটা সবার জন্য সেম হবে, কারণ এটা সিরিজ সার্কিট। এই জন্য দেখেন আপনি কিন্তু মানে প্রত্যেকবার আমি এটাকে সিরিয়াল নাম্বার দেন, একটা এটা সিরিয়াল নাম্বার দেন, এখানে সিরিয়াল নাম্বার দেন। প্রত্যেকবার ওয়ান, নাম্বার 1, নাম্বার 2 মানে রিডিং, 2 নাম্বার, 3 নাম্বার রিডিং, 4 নাম্বার রিডিং। এই প্রত্যেকবারই কিন্তু আমরা কি পাবো, একটা করে ভ্যালু পাবো, এই আর এর ভ্যালু। প্রথম ক্ষেত্রে কি পাবো, এখানে আমরা 5 ভোল্ট নাকি 1 ভোল্ট, এখানে হচ্ছে 1 ভোল্ট, 1 ডিভাইডেড বাই 0.25, 0.025। এখানে হচ্ছে আপনি অবশ্যই কি পাবেন, একটা রেজিস্ট্যান্সের ভ্যালু পাবেন। সাপোজ এখানে বেশি দেখাচ্ছে না, মিলি অ্যাম্পিয়ার, হ্যাঁ 0.025, 5 ভোল্ট। আচ্ছা দেখা যা দেখা সমস্যা নাই। এখানে মনে করেন যে 40 ওহম দেখাইলো। আচ্ছা, কারেন্টটা একটু বেশি বাড়ায় দিই তাহলে হবে। কারেন্টটা হচ্ছে আমরা 2 অ্যাম্পিয়ার দিই। 2 অ্যাম্পিয়ার দিই। কারেন্ট মনে করেন এখানে 2 অ্যাম্পিয়ার হলো, ঠিক আছে? 2 অ্যাম্পিয়ার হলে এখানে কত হবে, 2 অ্যাম্পিয়ার কারেন্ট দেন, 2 অ্যাম্পিয়ার দিই। তাহলে এখানে কত হলো, 0.5 হলো, 0.5 ওহম হলো। এটা কত, 0.5 ওহম। এটা হচ্ছে এই এক নাম্বারের জন্য, কিন্তু জাস্ট এই কন্ডিশনের জন্য। সিমিলারলি 2 এর জন্য কত হবে, দেখেন 2 এর জন্য কত হবে, 2 এর জন্য হবে হচ্ছে 2 বলছে 2 ডিভাইডেড বাই 2, তাই না? 2 ডিভাইডেড বাই 2 কত হবে তাহলে, 1 ওহম। 3 এর জন্য কত হবে, নাম্বার 3 এর জন্য ছিল হচ্ছে 3 ভোল্ট আর হচ্ছে 2 অ্যাম্পিয়ার কারেন্ট ফিক্সড, 3/2,
1.5, তাই না? বুঝতেছেন আমি এগুলো কেমনে লিখতেছি? জাস্ট হচ্ছে আমি এই টেবিল থেকে, এই টেবিলে কি আছে, এটা হচ্ছে আপনার ভোল্টেজ, এটা হচ্ছে ভোল্টেজ কার্ভ, এটা হচ্ছে ভোল্টেজের গড়, এটা হচ্ছে কারেন্টের গড়। আমরা যদি ভোল্টেজকে কারেন্ট দিয়ে ভাগ করি আমরা কি পাবো? আমরা হচ্ছে রেজিস্ট্যান্স পাবো। তার মানে বোঝা যাচ্ছে যে এখানে যে ভোল্টেজের গড় আছে, কলামটা আছে, কারেন্টের কলামটা আছে, ভোল্টেজের কলামগুলো কারেন্টের কলাম দিয়ে ভাগ করলে আমরা কি পাবো? এক একটা হচ্ছে রেজিস্ট্যান্স পাবো, এক একটা রেজিস্ট্যান্স পাবো। এই রেজিস্ট্যান্স গুলো দেখেন পর্যায়ক্রমে কি হচ্ছে, ভ্যালুগুলো কিন্তু শুরু হয়েছিল এখান থেকে 0.5 থেকে শুরু হয়েছে, তারপরে বেড়ে 1 হয়েছে, 1 ওহম হয়েছে, 1.5 ওহম হয়েছে, তারপরে কিছুক্ষণ হচ্ছে 1.5 ওহমে ফিক্স থাকবে, 1.5 ওহমে ফিক্স থাকবে, 1.5 ওহমে ফিক্স থাকবে। তারপর আবার যেহেতু ভোল্টেজ বেড়ে গেছে, ভোল্টেজ বেড়ে কত হয়েছে? 4 ভোল্ট হয়েছে, মানে 4/2, তারপরে বেড়ে কি হয়ে যাবে? কিছুক্ষণ পর 2 ওহম হয়ে যাবে রেজিস্ট্যান্স। আবার কিছুক্ষণ পর কি দেখাবে? আবার কিছুক্ষণ পর দেখাবে হচ্ছে আপনার যেহেতু 5, 2.5 দেখাবে। এটা আমি যেগুলো লিখছি এখন বুঝতে পারছেন কেমনে লিখলাম এটা? 1 ওহম, 2 ওহম, 5 ওহম, এগুলা কনফিউশন থাকলে বলেন। হ্যালো, জি স্যার। বোঝা গেছে যে কেমনে লিখতেছি এগুলো? আমি কই থেকে লিখতেছি? আমি কিন্তু আকাশ থেকে লিখতেছি না, জাস্ট এই গ্রাফ থেকে, এই যে টেবিল থেকে লিখতেছি আর কি। আর এই টেবিলটা কিন্তু জি আমরা একটু স্যার। আগে পাইছি। তার মানে এখানে দেখেন রেজিস্ট্যান্সের ভ্যালু অল টাইম মানে এই ভোল্টেজের সাথে সাথে চেঞ্জ হচ্ছে, ভোল্টেজের সাথে সাথে কি হচ্ছে? রেজিস্ট্যান্সের ভ্যালুটা চেঞ্জ হচ্ছে। কারণ আমরা যে একটা কার্ভ ড্র করি এখন, এখন হচ্ছে রেজিস্ট্যান্সের কার্ভ আর কি। এদিকে নিলাম হচ্ছে আপনার, এটাকে মুছে ফেলি। এদিকে হচ্ছে আমি নিচ্ছি ডিস্টেন্স বিটুইন আর্থ ইলেকট্রোড ই অ্যান্ড এ, মানে আমাদের যে এটা ছিল এটার এবং এই যে এটার যে ডিস্টেন্স, সেই ডিস্টেন্সটা আমরা আগের মতো বরাবর এক্স এক্সিস বরাবর ধরতেছি, এক্স এক্সিস বরাবর ধরতেছি। আর ওয়াই এক্সিস বরাবর আমরা এবার কি ধরবো? আমরা রেজিস্ট্যান্স ধরবো। ওয়াই এক্সিস বরাবর আমরা কি ধরবো? রেজিস্ট্যান্স ধরবো। ধরলাম এটা হচ্ছে 0.5, 0.5, এটা দিলাম হচ্ছে 1 ওহম, এটা দিলাম হচ্ছে 1.5 ওহম, এটা দিলাম হচ্ছে 2 ওহম, এটা দিলাম 2.5 ওহম রেজিস্ট্যান্স। এখন যদি আপনি যে মানে প্লটের ব্লস, এই যে ডাটাগুলো আমাদের ছিল যে 5 সেন্টিমিটার ডিস্টেন্সের সময় আমাদের রেজিস্ট্যান্স ছিল কত? 0.5 ওহম, মানে একটা ঘর ছিল। 10 সেন্টিমিটার ডিস্টেন্সের সময় ঘর, মানে 10 সেন্টিমিটার ডিস্টেন্সের সময় রেজিস্ট্যান্স কত দেখাচ্ছিল? সাপোজ 1 ওহম, তাহলে হচ্ছে এখানে 1 ওহম হবে। আর 15 ওহমের জন্য দেখাচ্ছিল 1.5 ওহম, 20 ওহমের 20 সেন্টিমিটার জন্য দেখাচ্ছিল 1.5 ওহম। 25 সেন্টিমিটার যখন ডিস্টেন্স, যখন ই এবং এ বা আর্থ ইলেকট্রোড ই এবং এর মধ্যে ডিস্টেন্স যখন 25 সেন্টিমিটার ছিল তখন দেখাচ্ছিল কত? 1.5 ওহম। যখন ডিস্টেন্স যখন 30 সেন্টিমিটার ছিল বিটুইন ই অ্যান্ড এ তখন ছিল কত? 2 ওহমের মতো। আর ফাইনালি যখন 35 সেন্টিমিটার ছিল ডিস্টেন্স এবং ফাইনাল স্টেপে তখন ছিল ভোল্টেজ, তখন রেজিস্ট্যান্স কত দেখাচ্ছিল আমাদের? 2.5 ওহম। তার মানে আমরা যে একটু একটা কার্ভ বের করছিলাম ভোল্টেজের কার্ভ, ঠিক সেম একটা কার্ভ এখানে পাওয়া যাবে, ঠিক সেম একটা কার্ভ এখানে পাওয়া যাবে। যেহেতু আমাদের ফর্মুলাটা এখানে দেখেন যে আর ইজ ইকুয়াল টু ভি বাই আই, যেখানে হচ্ছে বিটা আইটা কনস্ট্যান্ট, তার মানে আমরা লিখতে পারি আর প্রপোর্শনাল টু বি, বি বেশি হলে আই আর বেশি হবে, বি কম হলে আই কম আর কম হবে। সো দেখেন আমরা যে একটু একটা কার্ভ বের করেছিলাম বি কার্ভ, ঠিক ওইরকমই কার্ভই একটা হয়েছে। কারণ আমরা এখানে যেহেতু কারেন্ট কনস্ট্যান্ট, বি যেরকম হবে আমার রেজিস্ট্যান্সও সেরকমই হবে। সো আমরা এরকম একটা কার্ভ পাইলাম রেজিস্ট্যান্সের। এখন এর মধ্যে দেখেন এইটুকু রেজিস্ট্যান্স হচ্ছে বাড়তেছে, বেশি মানে বাড়তেছে, আবার এটা হচ্ছে কমতেছে।
মাঝখানে যে রিজিয়নটা আছে, এই যে এই রিজিয়নটা এই ঠিক এতটুকুর যে ভ্যালু, এতটুকুর ভ্যালু কত? 1.5। 1.5। তো আমরা আসলে এই পরীক্ষা থেকে বলতে পারি আমরা যে জায়গায় টেস্টটা করলাম, বা আমরা যে জায়গায় আছে তিনটা ইলেকট্রোড, ইলেকট্রোড 1, ইলেকট্রোড 2, ইলেকট্রোড 3, আমরা যে জায়গায় আছে তিনটা ইলেকট্রোড আমরা মানে যে প্লেস করছিলাম মাটিতে, তাহলে সেই জায়গার মাটির রেজিস্ট্যান্স কত হবে আমরা বলতে পারি এই যে মাঝখানে যে কনস্ট্যান্ট রিজিয়ন এই 1.5 ওহম। তারপর আমরা বলতে পারি আমাদের মাটির রেজিস্ট্যান্স ওই জায়গাটাতে কত আছে? 1.5 ওহম। এই 1.5 আসলে অনেক কিছুর উপর ডিপেন্ড করে। অনেক কিছুর উপর ডিপেন্ড করে বলতে আপনি যত গভীরে প্রবেশ করাবেন, আচ্ছা এই যে ইলেকট্রোডগুলা মাটির যত গভীরে রাখবেন ইলেকট্রোডগুলা, দেখা গেল একটু কম গভীরে রাখলেন তাহলে যেরকম রেজিস্ট্যান্স দেখাবে, একটু বেশি গভীরে রাখলে রেজিস্ট্যান্স একটু চেঞ্জ হয়ে যেতে পারে। সো এই মাটির ডেপথের উপরেও ডিপেন্ড, ইলেকট্রোডের ডেপথের উপরেও ডিপেন্ড করে যে মাটির রেজিস্ট্যান্সটা কত দেখাবে। আমি এখানে আপনাদের যে এক্সাম্পলটা দিছি সেখানে সেই অনুযায়ী কত হইতেছে, এখানে আর্ক রেজিস্ট্যান্স 1.5 ওহম হয়েছে। এই আমরা কি করতেছি মাঝখানে রিজনটা আমরা মানে কাউন্টে নিচ্ছি, এই যে কনস্ট্যান্ট রিজন যেটা। বুঝতে পারছেন সবাই? কার কোনো কোশ্চেন নাই? না স্যার। আচ্ছা আমি কি ধরে নেবো যে বুঝছেন নাকি কিছুই বুঝলেন না, এরকম কোনটা? বুঝছি স্যার। আচ্ছা ঠিক আছে। আর কেউ কিছু বলবেন? যদি কারো কোনো কোশ্চেন থাকে তাহলে বলেন।